নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটিতে তোমরা যারা নতুন রয়েছো তাদের প্রত্যেককে আমি বলবো যে আমাদের এই নতুন চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে প্রত্যেকেই যুক্ত হয়ে যাও। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি কোন ব্যাংক হর ঘর লাখপতি যোজনা লঞ্চ করলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই সম্প্রতি হর ঘর লাখপতি এই যোজনাটা লঞ্চ করেছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1 জুলাই 1955 সালে। এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে এবং মনে রাখবে বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন শ্রী C.S. শেট্টি। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার সাবিত্রীবাই ফুলের জন্মদিনকে মহিলা শিক্ষক দিবস রূপে পালন করলো? তো আমরা প্রত্যেকেই জানি যে সাবিত্রীবাই ফুলে ছিলেন আমাদের দেশের প্রথম শিক্ষিকা। তো ওনার জন্মদিন উপলক্ষেই মহিলা শিক্ষক দিবস পালন করার কথা ঘোষণা করলো বা পালন করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা, অপশন ডি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। আচ্ছা, সাবিত্রীবাই ফুলের জন্মদিন কবে পালন করা হয় এটাও মনে রাখবে, 3 জানুয়ারি। এই দিনটা মহিলা শিক্ষক দিবস রূপে পালন করলো তেলেঙ্গানা রাজ্য সরকার। এবার তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হলো হায়দ্রাবাদ। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন রেভান্ত রেড্ডি এবং তেলেঙ্গানার রাজ্যপাল রয়েছেন বিষ্ণুদেব শর্মা। পরের প্রশ্ন দেখো এখানে, সম্প্রতি প্রয়াত হলেন ডক্টর রাজাগোপাল চিদম্বরম, তিনি কে ছিলেন? তো সম্প্রতি প্রয়াত হলেন ডক্টর রাজাগোপাল চিদম্বরম, তিনি ছিলেন একজন পরমাণু বৈজ্ঞানিক। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে ওনার ছবি তোমরা দেখতে পাচ্ছ, ডক্টর রাজাগোপাল চিদম্বরম। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় কোথায় 69তম রেলওয়ে ডিভিশন স্থাপন করলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, এটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো সম্প্রতি এখানে দেখো জম্মুতে, ঠিক আছে, জম্মু কাশ্মীরের জম্মুতে কি করা হলো না 69তম রেলওয়ে ডিভিশন স্থাপন করা হলো, যেটা কে করলো? কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়। পরীক্ষা একটা তোমাদের প্রশ্ন আসে যে বর্তমানে কতগুলো রেলওয়ে জোন রয়েছে? তো খুব ভালো করে মনে রাখবে বর্তমানে 18টা রেলওয়ে জোন রয়েছে। এটা গুগলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য দেখা যাবে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে যে 18টা রেলওয়ে জোন রয়েছে বর্তমানে, এবং 18তম জোন হলো সাউথ কোস্টাল রেলওয়ে জোন। ঠিক আছে, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বিশাখাপত্তনমে। এবং এই যে প্রশ্নটা দেখো, ডিভিশন, তাহলে আগে ছিল 68টা রেলওয়ে ডিভিশন এবং একটা নতুন যুক্ত হলো কোথায়? জম্মুতে। তাহলে বর্তমানে রেলওয়ে ডিভিশনের সংখ্যা হলো কত? 69তম হচ্ছে জম্মু। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে, রেলওয়ে জোন হচ্ছে 18টা এবং ডিভিশন এইটাকে নিয়ে হলো 69টা। ক্লিয়ার প্রত্যেকেরই? এবং 18তম রেলওয়ে জোন আমি বললাম সাউথ কোস্টাল রেলওয়ে জোন, যেটার হেডকোয়ার্টার কোথায়? বিশাখাপত্তনমে। ঠিক আছে, এবারে রেলওয়ের সম্পর্কে পুরো বিস্তারিত একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো। ওই জন্য বলছি যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের সঙ্গে রেগুলার ক্লাসগুলোতে তোমরা যুক্ত থাকবে। চলো পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি ভারতীয় খাদ্য নিগম বা যেটাকে বলা হচ্ছে এফসিআইয়ের ফুল ফর্ম কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর চেয়ারম্যান এবং মহানির্দেশক কাকে নিয়োগ করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এফসিআইয়ের সম্প্রতি চেয়ারম্যান এবং এমডি কাকে নিয়োগ করা হলো? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আশুতোষ অগ্নিহোত্রী। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, আশুতোষ অগ্নিহোত্রী, এনাকে এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং এমডি নিয়োগ করা হলো সম্প্রতি। এবার দেখো এখানে এফসিআই, যেটা আমি বললাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ। এটা স্থাপিত হয় কত সালে? 1964 সালে, এবং মনে রাখবে এফসিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। তো ভীষণ ইম্পর্টেন্ট, এখানে সালটা মনে রাখবে, স্থাপিত হয় কত সালে? 1964 সালে। আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই, 1964 সালে কি হয়েছিল? খাদ্য নিগম অধিনিয়ম দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1965 থেকে এটা কাজ শুরু করেছিল। ঠিক আছে, 1964তে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় এবং 1965 থেকে এটা কাজ শুরু করে। ঠিক আছে, ওটা অপশন ভালো করে দেখে তোমরা উত্তর করবে। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি কবে বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তার আগে আমি তোমাদের বলে দিই বিশ্বযুদ্ধ অনাথ দিবস মানে কি। এর মানে হচ্ছে যে বিশ্বে তো বিভিন্ন যুদ্ধ হয়ে থাকে, সেই যুদ্ধে অনাথ হয়ে যাওয়া বাচ্চাদেরকে সমর্পিত করে এই দিনটা পালন করা হয়। ঠিক আছে, বিশ্বযুদ্ধ অনাথ দিবস। এটা কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে 6 জানুয়ারি। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, সম্প্রতি বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব কাকে নিয়োগ করা হলো? তো বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব কাকে নিয়োগ করা হলো সম্প্রতি নিয়োগ করা হলো দেবজিৎ সাইকিয়াকে। ঠিক আছে, এবং বিসিসিআইয়ের চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে? জয় শাহ, ইনি হলেন ভারপ্রাপ্ত সচিব। ভালো করে মনে রাখবে, দেবজিৎ সাইকিয়া। এবার বিসিসিআই সম্পর্কে আমরা জেনে নেব। বিসিসিআই, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? এটা প্রতিষ্ঠিত হয় 1928 সালের ডিসেম্বরে এবং বিসিসিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এবং চেয়ারম্যান আমি বললাম কে রয়েছে? জয় শাহ এবং ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হলো দেবজিৎ সাইকিয়াকে। ক্লিয়ার প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি কোন দেশ 21টি দেশের টেকনিক্যাল সেমিনার হোস্ট করবে? তো 21টি দেশ নিয়ে একটা টেকনিক্যাল সেমিনার হবে এবং এই সেমিনারটা হোস্ট করবে আমাদের ভারত। ঠিক আছে, এই জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং এই সেমিনারটা কবে হবে? এই সেমিনারটা হবে 20 এবং 21শে জানুয়ারি। ঠিক আছে, এটা হোস্ট করবে আমাদের ভারত। পরের প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি গান্ধী দর্শন আর্ট গ্যালারির উদ্ঘাটন কে করলেন? তো সম্প্রতি গান্ধী দর্শন আর্ট গ্যালারি এর উদ্ঘাটন করলেন আমাদের লোকসভার স্পিকার ওম বিড়লা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওম বিড়লা রয়েছেন বর্তমানে আমাদের লোকসভার স্পিকার। আচ্ছা, এই যে গান্ধী দর্শন আর্ট গ্যালারি এটার উদ্ঘাটন কোথায় করলেন? দিল্লির রাজঘাটের কাছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ, ওম বিড়লা যিনি হলেন লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, নিম্নের কে লক্ষ্য কাপে 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। সম্প্রতি জিতলেন কে? কিরণ যাদব। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ 10 মিটার এয়ার রাইফেল। ঠিক আছে, এটা স্বর্ণপদক জিতেছেন কিরণ যাদব। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হবে? তো সম্প্রতি এটা আয়োজিত হবে কোথায়? নিউ দিল্লিতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই যে খেলাধুলা সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো না, এগুলো কিন্তু ডিফেন্সের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাই এই প্রশ্নগুলো আমি বারবার বলি, খুব ভালো করে তোমরা মনে রাখবে। আরেকটা যেটা বড় খবর ছিল জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, সেটা হচ্ছে যে সম্প্রতি ইসরোর নতুন অধ্যক্ষ নিয়োগ করা হলো। ঠিক আছে, তো আমরা জানি যে এর আগে ইসরোর অধ্যক্ষ কে ছিলেন বা চেয়ারম্যান? এস সোমানাথ। এবং এস সোমানাথ রিটায়ার্ড করছেন, তাই ওনার পরিবর্তে এখন ইসরোর অধ্যক্ষ বা চেয়ারম্যান হচ্ছেন কে? ভি নারায়ণন। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। খুব ভালো করে এই প্রশ্নটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আপকামিং যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই। ঠিক আছে, ভি নারায়ণন যিনি ইসরোর 11তম অধ্যক্ষ নিয়োগ হচ্ছেন। এবার ইসরো, যার সম্পূর্ণ অর্থ হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, স্থাপিত হয় কত সালে? 1969 সালে এবং এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। ঠিক আছে, ইসরো কবে স্থাপিত হয় মনে রাখবে, সম্পূর্ণ অর্থ এবং সদর দপ্তর তিনটেই ইম্পর্টেন্ট। এবং সম্প্রতি নতুন অধ্যক্ষ নিয়োগ করা হলো ভি নারায়ণনকে। এর আগে কে ছিলেন? এস সোমানাথ। সম্প্রতি কবে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হলো? প্রবাসী ভারতীয় দিবস এই দিনটা কেন পালন করা হয় না? 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। ঠিক আছে, আমরা জানি, তাই এই দিনটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 9 জানুয়ারি। ক্লিয়ার? এই বছরের থিম কি রাখা হয়েছিল? দেখো, থিমটা ইম্পর্টেন্ট। তো দেখো 2025 সালে প্রবাসী ভারতীয় দিবসের থিম কি রাখা হয়েছিল? কন্ট্রিবিউশন অফ মাইগ্রেন্ট টু ডেভেলপ ইন্ডিয়া, মানে ভারতের বিকাশে প্রবাসীদের অবদান। এটাই ছিল এই বছরের থিম। পরবর্তী প্রশ্ন দেখো এখানে, সম্প্রতিকে মহাকুম্ভ 2025কে সমর্পিত করে একটি গান লঞ্চ করলেন? তো সম্প্রতি আমরা জানি মহাকুম্ভ 2025 যেটা হতে চলেছে 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা। তো এটাকে সমর্পিত করে একটা গান লঞ্চ করলেন কে? অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব যিনি হলেন আমাদের কি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন বর্তমানে অশ্বিনী বৈষ্ণব। তিনি সম্প্রতি মহাকুম্ভ 2025কে সমর্পিত করে একটি গান লঞ্চ করছেন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে বিশ্ব হিন্দি দিবস পালন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়েছে। এই বছরের থিম কি ছিল একবার দেখে নাও। 2025 সালে এর থিম রাখা হয়েছিল হিন্দি এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। এটা ছিল এই বছরের থিম। ঠিক আছে, এবং এটা ছিল কি বিশ্ব হিন্দি দিবস। আরেকটা তোমরা যেটা এখানে মনে রাখবে, ভারতে হিন্দি দিবস পালন করা হয় কবে? 14 সেপ্টেম্বর। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে রাষ্ট্রীয় যুব দিবস পালন করা হলো? তো রাষ্ট্রীয় যুব দিবস যেটা পালন করা হলো 12 জানুয়ারি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা জানি প্রত্যেক বছর স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12 জানুয়ারি দিনটিকে আমরা রাষ্ট্রীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, সম্প্রতি রাষ্ট্রীয় যুব দিবস উপলক্ষে রাষ্ট্রীয় যুব উৎসব বা ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2025-এর আয়োজন করা হলো। তাহলে এখানে তোমাদের যদি প্রশ্ন আসে যে সম্প্রতি কোথায় রাষ্ট্রীয় যুব উৎসব বা ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের আয়োজন করা হলো, তো উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে। ঠিক আছে, এবং রাষ্ট্রীয় যুব দিবস 12 জানুয়ারি। পরের প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি কবে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হলো? তো এটা সম্প্রতি পালন করা হলো 11 জানুয়ারি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ভাষাকে আধিকারিক রূপে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, খুব ভালো করে মনে রাখবে।
এবং আমি তোমাদের পুরো সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেবো যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। তো সম্প্রতি দেখো মারাঠা ভাষাকে কি করা হলো, আধিকারিক রূপে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এবার এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। দেখো এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, তার আগে তোমাদের বুঝিয়ে বলি। 2024 সালের অক্টোবর মাসে আমরা কি দেখেছিলাম, যে 5টি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মঞ্জুরি দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেই 5টা ভাষা কি কি ছিল, মারাঠা, পালি, প্রাকৃত, বাংলা এবং অসমিয়া। তো এখানে যে লিস্টটা দেওয়া রয়েছে দেখো, এগুলো হচ্ছে শাস্ত্রীয় ভাষার তালিকা। তো প্রথম যেটা ছিল তামিল ভাষা, এটা হয়েছিল 12/10/2004-এ। সংস্কৃতকে করা হয় 25/11/2005-এ। তেলেগুকে করা হয় 31/10/2008-এ। কন্নড়কে করা হয়েছিল 31/10/2008-এ। এছাড়াও মালায়ালামকে করা হয়েছিল 31/8/2013-তে। ওড়িয়াকে করা হয় 1/3/2014-তে। তাহলে লাস্ট করা হয়েছিল 2014-তে, এখানে দেখতে পাচ্ছ। তারপর দেখো 2024-এর অক্টোবরে এই যে 5টা ভাষা রয়েছে, এই 5টা ভাষাকে মঞ্জুরি দেওয়া হয়েছিল শাস্ত্রীয় ভাষার। এবং এখন কি করা হলো, মারাঠা ভাষাটাকে আধিকারিক রূপে স্বীকৃত দেওয়া হলো শাস্ত্রীয় ভাষা হিসেবে। বুঝতে পেরেছো প্রত্যেকেই? তো এই লিস্টটা ভালো করে মনে রাখবে, যে ভাষাগুলো রয়েছে শাস্ত্রীয় ভাষার তালিকা, তো কবে কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃত বা মঞ্জুরি দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? তো এগুলোই ছিল জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করছি এই প্রশ্নগুলো আপকামিং যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে তোমাদের অনেক সাহায্য করবে। আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে সেটা কমেন্টে জানাবে। এবং ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়া ওখানে ডেলি কুইজ প্রোভাইড করা হয়, তো সেখানে গিয়ে অবশ্যই প্রত্যেকে কুইজগুলো দেবে রেগুলার। এবং ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলটা আমি নতুনভাবে তোমাদের জন্য শুরু করেছি, তাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, যারা আজকে আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য।